একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংগঠনে দল হিসেবে যুক্ত ছিল জামায়াত ইসলামী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আমির গোলাম আজমের বিচারের রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তীতে 2013 সালে উচ্চ আদালতের আরেক রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয় জামায়াতের। সবশেষ সংগঠনটির বিরুদ্ধে যুক্ত হয় কোটা আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও উস্কানির অভিযোগ। এসব অভিযোগ আমলে নিয়ে জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী আইনের 18-এর 1 ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এতে নিষিদ্ধের পাশাপাশি সংগঠন দুটির কার্যালয় বন্ধ, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা যাবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো, ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা আছে। সে বিষয়ে সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। কোটা আন্দোলনের সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত 29 জুলাই রাতে 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 45 বছর পর আবারও রাজনীতি থেকে বিতাড়িত হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে জামায়াত এবারই প্রথম নিষিদ্ধ হয়নি। এর আগেও 4 বার নিষিদ্ধ হয়েছে উপমহাদেশের এই রাজনৈতিক দলটি। সাম্প্রতিক কালে হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি সম্পৃক্ততা এবং উস্কানির অভিযোগ আনা হয় দলটির বিরুদ্ধে। ফলে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছে সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দ আবুল আলা মওদুদের হাতে গড়া একটি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠাকালের নাম ছিল জামায়াত ইসলামী হিন্দ। ব্রিটিশ ভারতে 1941 সালের 26 আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 2013 সালের আগস্ট মাস থেকে রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন বাংলাদেশের হাইকোর্ট। 3 বিচারপতির গঠিত হাইকোর্ট বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় হয়। ওই রায়ের ফলে জামায়াত দলগতভাবে ও দলীয় প্রতীকে নির্বাচন করার অধিকার হারায়। প্রতিষ্ঠার পর পাকিস্তান আমলেই 5 বছরের মধ্যে 2 বার নিষিদ্ধ হয় দলটি। প্রথমবার 1959 সালে, দ্বিতীয়বার 1964 সালে। সে সময় দলের প্রধান মওদুদী সহ গ্রেফতার করা হয় 60 জামায়াত নেতাকে। এদের মধ্যে পূর্ব পাকিস্তানের যে 13 জন জামায়াত নেতা ছিলেন তাদের অন্যতম গোলাম আজম। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর 1972 সালের সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়। ফলে স্বাধীন বাংলাদেশের শুরুতেই নিষিদ্ধ হয় জামায়াত। কিন্তু 1979 সালে জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করায় আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় জামায়াত। 71-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিভিন্ন মাত্রায় দণ্ডিত হয়েছেন দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এমন একটি মামলার রায়ে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছিলেন মানবতাবিরোধী ট্রাইব্যুনাল। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধেও বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা। তারা বলছেন, অনেক পরে হলেও মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটি সাহসী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে জামায়াত শিবির আরও সহিংস হতে পারে শঙ্কা জানান বিশেষজ্ঞরা। বলেন, ভূ রাজনীতির চাপও আসতে পারে সরকারের উপর। সঠিক সিদ্ধান্ত নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে বিদেশি চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে সরকারের। এক্ষেত্রেও চাপ সামাল দেওয়ার আশাবাদ জানান গবেষকরা। জামাত তো বহু পূর্বেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল এবং সরকারেরও সে কাজটা করা উচিত ছিল, কিন্তু সরকার সে কাজটি যথাসময়ে করে নাই।
হয়তো এখন তারা বুঝতে পারছে যে বীরদর সাপ সে কখনো পোষ মানে না, সুযোগ পেলে সে সবল দেয়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, জননিরাপত্তা সব কিছুর জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সময় জামাত নিষিদ্ধ করার কোনো বিকল্প কিছু ছিল না। এটা সময়ের দাবি, সেই দাবি সরকার পূরণ করেছে। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কোটা আন্দোলনের নাম দিয়ে নাশকতা করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করা হচ্ছে, তাই অভিভাবকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আদালতে ন্যায় বিচারের আশ্বাস দেওয়ার পরও আন্দোলনের নামে যে এত প্রাণ ঝরে গেল, এ দায় কার? বলেন, কোটা সংস্কার করে দেওয়ার পরেও আন্দোলন না থামার পেছনে কারা ছিল সে প্রশ্ন রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, একদিকে আন্দোলন চলেছে, অন্যদিকে ঢাকার চারিদিকে জঙ্গি ঢুকে মানুষ হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ ভাঙচুর তছনছ করার ফুটেজ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ছাত্রীদের ও 3 জন নারী সাংবাদিককে লাঞ্ছিত করার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের নির্মম হত্যা করা হয়েছে, মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে নামানো হয়। সরকার প্রধান বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ হবে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায়। তিনি ক্ষমতার থেকে মানুষের জীবন নেবেন, তা হতে পারে না। যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল, এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে। শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এক সপ্তাহ পর নিজ নিজ পরিবারে ফিরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়। গোয়েন্দা কার্যালয় থেকে তাদেরকে দুপুরে নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। একটি রিটের শুনানিতে তাদেরকে হেফাজতে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন আদালত। ডিবি অফিসে খাবার খাওয়ানোর ফুটেজ প্রকাশেরও সমালোচনা হয়। একাধিক রাজনীতিকের সঙ্গে তাদের টেলিফোন আলাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছিলেন ডিবি থেকে সদ্য বদলি হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আবু বাকেরকে 26 জুলাই শুক্রবার নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরদিন আরও 2 সমন্বয়ক সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহকেও নেওয়া হয় সেখানে। রোববার এই দলে সামিল হতে হয় সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও। ডিবি হেফাজতে সমন্বয়কদের খাওয়ার একটি ভিডিও বাইরে আসে। এছাড়া ভিডিও বার্তাও পাঠানো হয়। বলা হয়, মূল দাবি মেনে নেয় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। পরের দিন দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করানো হয় পরিবারের সদস্যদের। তাদেরকেও খাওয়ানোর ফুটেজ আসে বাইরে। বিষয়টি গড়ায় উচ্চ আদালতেও। আন্দোলনে গুলি না চালানো এবং সমন্বয়কদের মুক্তি চেয়ে করার রিটের শুনানিতে হাইকোর্টের মন্তব্য, ধরে নিয়ে ডিবি অফিসে খাইয়ে ছবি তোলা জাতীয় লেভেলের মশকরা। জাতির সাথে এমন মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। বিচারপতি অসুস্থ থাকায় এই রিটের শুনানি হয়নি বুধ ও বৃহস্পতিবার। এরই মধ্যে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয় ডিবি থেকে। বৃহস্পতিবার ছেড়ে দেয়া হলো সমন্বয়কদের। ডিবি জানায়, সমন্বয়কদের তুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাহিদ ইসলামের বাবা জানান, ভোর 6টার দিকে সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর 1:30টার দিকে ডিবি নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেয় সবাইকে। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়কদের ইচ্ছা অনুযায়ী তাদের যেতে দেয়া হয়েছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে, তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। ডিবি সূত্র জানায়, 2 দিন আগে মঙ্গলবার রাত থেকে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে 6 জন অনশন শুরু করেন। কিছুই খাননি তারা। বিকেলে নিজের ফেসবুক পোস্টে সমন্বয়ক সার্জিস আলম জানান, আন্দোলনের পথটা যেহেতু সত্যের আর ন্যায়ের, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ,
ঢাকা। ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ করা হয় যারা গুলি করেছে তাদের বিচার না করে বাসা রাস্তা থেকে আটক করা হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষকরা বলেন নিষ্পাপ মানুষের উপর গুলি ও হত্যার বিচার না করতে পারলে কারো ক্ষমতায় থাকার অধিকার নেই। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার প্রদক্ষিণ করে শেষ হয় কর্মসূচি। ছাত্র এবং শিক্ষকদের উপর নিপীড়ন চলছে। দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড অ্যান্ড রুল। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই ট্যাগানো বন্ধ করতে হবে। এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন। কেন মায়া কান্না কাঁদছেন বললাম, কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা, তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যা এজাহার করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। দেখামাত্র গুলি নির্দেশনা সরকার দেয়নি। আন্দোলনের ভেতরে ছদ্মবেশে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে শিশুসহ নিরপরাধ মানুষকে গুলি করেছে জঙ্গি গোষ্ঠী। ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাকাতে গিয়ে গুলিবিদ্ধ শিশু, গুলিটা কোথায়? মাথায়। তদন্ত কমিটি তদন্ত করা অবস্থায় আমরা তাদের প্রভাবিত করতে পারি না। দেখা মাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে, সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। টাইম মেশিন দিয়ে অতীতে যেতে পারলে প্রতিটি মৃত্যুই ঠেকিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। বলেন সব মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার হবে। দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে এ কথা জানান তিনি। যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম। কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আজ রাষ্ট্রঘাতী ও প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্র জনতা হত্যার দায় নিয়ে অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল হুঁশিয়ার করে বলেন, নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ তত দুর্বার হবে। সুপরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে উল্লেখ করে একে রাষ্ট্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল জাতির এই ক্রান্তি লগ্নে দেশপ্রেমিক সকলকে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এখন যাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে তাদের সাথে একসঙ্গে কেয়ারটেকার সরকার নিয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বলেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে আজকের এই জটিল পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। কোটা বিরোধী আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার জন্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্য ও সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে সাম্প্রতিক কর্মকাণ্ডকে অন্যতম কারণ বলে মনে করেন তিনি। নির্বিচারে গুলি চালিয়ে আন্দোলন দমন করতে চাওয়ায় গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। দৃশ্যমান ও বিরাজমান সংকট থেকে মুক্তি পেতে আমরা সরকারকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে এখনও সেভাবেই চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপসর্গের নয় প্রধান রোগের চিকিৎসা করতে হবে। তা না হলে কোটা সংস্কার আন্দোলনের সমাধান হবে না। স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই জানিয়ে বদিউল আলম জানান, দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত।
আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে যে আমাদের ভোটাধিকার, আমাদের অন্যান্য নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ আমরা এই স্বাধীন দেশে নাগরিক অধিকার থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত। এগুলোর আমাদের প্রতিষ্ঠা না হলে কিন্তু তাহলে রোগের উপসর্গে চিকিৎসা হবে, রোগ চিকিৎসা হবে না। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে এখনই সাড়া দিচ্ছে না সরকার। এই অবস্থানের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাইলে তাদের কারিগরি বা ফরেনসিক সহ অন্যান্য খাতে সহায়তা নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জাতিসংঘের পাশাপাশি ইতালিও তদন্তে সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। তবে এ দফায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ছাড়া মাত্র 22টি দেশের মিশন প্রধান আমন্ত্রিত। এর মধ্যে ছিলেন সম্প্রতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 14টি দেশের দূতাবাস প্রধান। এছাড়াও চীন, ভারত, সৌদি আরব, তুরস্ক সহ কয়েকটি দেশ ছিলেন আজকের ব্রিফিংয়ে। লোডস অফ ইনফরমেশন, ডেটা ওদের কাছে আছে। আমরা বলেছি যে আমরা প্রতিটি জিনিস নিয়ে কথা বলতে প্রস্তুত। তাদের সামনে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব। পরে তিনি জানান, পশ্চিমা 14 দেশের উদ্বেগের লিখিত জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে সমস্ত কনসার্ন ছিল এবং এই যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা যে চিঠি লিখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেই চিঠি কিন্তু আমরা লিখিত জবাবও দিয়েছি এবং সেই জবাবে কিন্তু উই হ্যাভ অ্যাড্রেসড তাদের যেই সমস্ত ইস্যুগুলো আছে। সম্প্রতি মৃত্যুসহ সহিংসতার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর কথা বলেছে জাতিসংঘ। এ নিয়ে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব। আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি নিয়ে নানা প্রশ্ন ছিল কূটনীতিকদের। এসব ঘটনার ব্যাখ্যা দিয়ে সরকার বলছে, গত কয়েকদিন সহনশীলতার পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা এখন মাঠে আছেন তারা যথেষ্ট সহিষ্ণুতা দেখাচ্ছেন বা তারা আইনের মধ্যে থেকেই তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন। কোনো ক্ষেত্রে সক্ষম হয়েছেন, কোনো ক্ষেত্রে হয়তো সফল হননি। তবে সরকারের এসব ব্যাখ্যায় বিদেশিরা কতটা আশ্বস্ত হলেন তার সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 10 আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে এইচএসসি পরীক্ষা। এরপরে 11 তারিখ থেকে নতুন রুটিনে পরীক্ষা নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ। বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সই করেছেন। ওই বিজ্ঞপ্তি অনুসারে 4 আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পুনরায় শুরুর কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো স্থগিত করা হয়। জানানো হয়, পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত। 11 তারিখ থেকে নতুন রুটিন অনুসারে শুরু হবে পরীক্ষা, যা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পিরোজপুরে নিজ গৃহ থেকে একজন কৃষকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাঁথুলিয়া গ্রামে ঘটনা ঘটে। নিহতের নাম তপন কুমার হালদার। পুলিশ জানায়, ছেলে মেয়ে ও স্ত্রী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায় বাড়িতে একাই ছিল তপন। সকালে অনেক বেলা পর্যন্ত তার কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে তাকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। অনুষ্ঠিত হলো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এনসিসি ব্যাংকের 39তম বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার। সাধারণ সভায় 2023 সালের জন্য 12% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া 2023 সালের বাৎসরিক নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকদের প্রতিবেদন সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। চেয়ারম্যান বলেন, ব্যাংকের শেয়ার হোল্ডার্স ইকুইটি ও মোট সম্পদ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিংয়ে উন্নতি দেখা যাচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার ও গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এনসিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।